আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট ছিল, কিন্তু এখন যে জামাতের যে বিভিন্ন কার্যক্রম, তারা তো শুধু ফ্যাসিস্টই না, আমি মনে করি অনেক জায়গায় দেখা যাচ্ছে তাদের কার্যক্রমে তারা ফ্যাসিস্ট এবং এক্সট্রিমিস্ট দুইটারই পরিচয় দিচ্ছে। পত্রিকা অফিসে পুড়িয়ে দেওয়ার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। তাদের একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা বক্তব্য দিচ্ছেন ছায়ানটকে উড়িয়ে দিতে হবে, আপনার উদীচীকে উড়িয়ে দিতে হবে, প্রথম আলো পুড়িয়ে ফেলতে হবে। আরেকজন ঘোষণা দিচ্ছেন কি করবেন, হাত পা বেঁধে দেবেন। তাহলে আপনি, ওরা তো ফ্যাসিস্ট ছিল, আপনি ফ্যাসিস্ট এবং এক্সট্রিমিস্ট দুইটাই হয়ে যাচ্ছেন। যে আমার ডিএনএ তে বিএনপির গন্ধ, আমার ব্লাড সেলে বিএনপির গন্ধ, আমাকে এত সহজে আমি ভাঙবো তবু মুখ ছড়াবো না। আপনি খেয়াল করুন কথাটা। তো ঠিক ওই রকম মানুষগুলা সৃষ্টি হতে হলে বিএনপির যে বয়সটা 78 সালে জন্মই হয়েছে, ওই রকম সিনিয়র লেভেলে এখনো মানুষ যখন গনিয়ে আসবে শেষ মুহূর্তে। এমনকি জামাতের সাথেও যে ইসলামী আরো যে কয়েকটা দল আছে না, আপনি দেখবেন শুধু আপনার তারেক সাহেবের এই দল নয়, আরো অনেকেই কিন্তু, আমার কাছে সংবাদ আছে পর্যন্ত, আমরা তো বিভিন্ন সংবাদ চ্যানেল থেকে নিউজগুলো পাই, ইন্টারনাল নিউজগুলা, তারা দেন দরবার করতেছেন যদি সম্ভব হয় বিএনপি থেকে এসে বা বিএনপি জোটের সাথে নির্বাচন করার জন্য। কারণ খুব স্বাভাবিক, মনে করুন আপনি খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন বা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জামাতের সাথে ঐক্য করে এক এক দলকে 30টা 90টা দিয়ে দেওয়া হলো বা 100টা দিয়ে দেওয়া হলো। দেখা গেল একটাও পাশ করে আসতে পারতেছে না। এমনকি মৌলানা মামুনুল হক সাহেবের কথাই ধরুন, তিনি কি পারবেন ঢাকা শহরে পাশ করতে বিএনপি জোট ছাড়া? আমি 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 কোনো সম্ভাবনা দেখি না। আমার পরিষ্কার করে বললাম, নাম ধরে বললাম আমি তার কথাটা। কাজেই জনাব মামুনুল হক শেষ মুহূর্তে এসে হয়তোবা চিন্তা করবেন, তাহলে আমি বিএনপির সাথে ঐক্য করে, বিএনপি জমিয়তকে এখন পর্যন্ত 3টা কনফার্ম করেছে, জমিয়তে উলামা ইসলামকে, আরো 2টা নিয়ে তারা বার্গেনিং করতেছে। বিএনপি বলতেছে আপনারা আপাতত এটা নিয়েই করুন, যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে আপনাদেরকে মূল্যায়ন করবে। এবং আপনারা দেখেছেন এর আগেও বিএনপি যখন জামায়াত এবং ইসলামী ঐক্য জোটের সাথে ঐক্য করত, জামাতকে সাধারণত 15 থেকে 20টা 22টা দিত, এবং ইসলামী ঐক্যজোটভুক্ত এদের 10 থেকে 15টা বা 11টা 12টা এরকম দিত। তা এখন যদি জমিয়তকে 3টা দেয়, খেলাফত মজলিস আসলে তাদেরকে 2টা বা 3টা দেয়, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আসলে তাদেরকে আরো 2-3টা দেয়, ওই তো ঘুরে ফিরে 12 থেকে 13টাতেই গিয়ে দাঁড়াবে। এবং দেখা যাবে যে আরো অনেকেই কিন্তু নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাথে আসতে চাইবে, কারণ নিশ্চিত আসনের জন্য। আমি সেটাই বুঝাতে চাচ্ছি। কাজেই যদি তারেক রহমান সাহেব, যদি আপনার এই যে তারেক সাহেব বিএনপির থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে, কারণ নির্বাচন করা খুব স্বাভাবিকভাবে একটা দলের বা একজন ব্যক্তির টার্গেট থাকবে যত তাড়াতাড়ি নির্বাচনে পৌঁছে যায়। আমি আমার কথাই বলি, আমি আমার প্রার্থিতা নিয়ে বলি, আমার আসনেও খুব সম্ভবত এখন আমার বলতে আপত্তি যে জমিয়তুল উলামা ইসলামকে দিয়ে দিচ্ছে। আমি প্রার্থী পাইনি, আমি বিএনপি থেকে প্রার্থিতা পাইনি, কিন্তু তার মানে এই নয় যে আমি যাকে দেওয়া হবে দল থেকে তার পক্ষে কাজ করব না। আমার তো দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। ঠিক এট দ্য সেম টাইম আমার তো একটা আগ্রহ থাকবেই আমার এমপি হওয়ার জন্য। আমি আজকে 39 বছর থেকে বিএনপির রাজনীতি করি, তো খুব স্বাভাবিকভাবেই আমার নিজেরও তো একটা আগ্রহ থাকবেই একবার আমার রাজনীতির শেষ ছাওয়া হিসাবে সংসদ সদস্য হওয়ার। তো এটা যদি তারেক রহমান সাহেব চায়, তারেক সাহেব চায়, তাহলে আমি মনে করি এখানে দোষের কিছু নেই। এটা আমার মনে হয় দর্শক এটা বুঝবেন। আরেকজন প্রশ্ন করেছেন যে আহ জামাত কি, হ্যাঁ, আওয়ামী লীগের ফ্যাসিস্টদের প্রশাসনে রেখে, দেখুন আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট ছিল, কিন্তু এখন যে জামাতের যে বিভিন্ন কার্যক্রম, তারা তো শুধু ফ্যাসিস্টই না, আমি মনে করি অনেক জায়গায় দেখা যাচ্ছে তাদের কার্যক্রমে তারা ফ্যাসিস্ট এবং এক্সট্রিমিস্ট দুইটারই পরিচয় দিচ্ছে। পত্রিকা অফিসে পুড়িয়ে দেওয়ার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। তাদের একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা বক্তব্য দিচ্ছেন ছায়ানটকে উড়িয়ে দিতে হবে, আপনার উদীচীকে উড়িয়ে দিতে হবে, প্রথম আলো পুড়িয়ে ফেলতে হবে। আরেকজন ঘোষণা দিচ্ছেন কি করবেন, হাত পা বেঁধে দেবেন। তাহলে আপনি, ওরা তো ফ্যাসিস্ট ছিল, আপনি ফ্যাসিস্ট এবং এক্সট্রিমিস্ট দুইটাই হয়ে যাচ্ছেন। ভাই আমার প্রশ্ন আছে, একটু এই জায়গায় যেহেতু আসছেন একটু প্রশ্নটা করি। হ্যাঁ, আপনি আপনি একটু বলবেন যে কালচারাল সেন্টার কেন, যেমন বেগম জিয়ার নিয়ে, জিয়াউর রহমানরে নিয়ে আমরা যেইভাবে গর্ববোধ করি, যেইভাবে কথা বলি, আমরা তাদের কেন একটা কালচারাল প্ল্যাটফর্ম পাইলাম না আজ পর্যন্ত বাংলাদেশে? এটা নিয়ে একটু বলবেন। এই উদীচীকে ঘুরাই দিল কে, এই ঘুরাই দিল, ওতে কিছু না, বাংলাদেশের জনগণের অতটা আসবে যাবে না যতটা না আচ্ছা এই আচ্ছা, বুঝতেছি বিএনপির বলেন বা বেগম জিয়া বলেন বা এই এই যে বুঝেছি আমাদের বুঝেছি। আমি 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 বলেন, আমি মনির ভাই আমাকে একটু সময় দেন, আমার ভাইকে একটু বলি, আমি আমাকে একটু সময় দেন। দেখুন আমরা যখন 80 বা 90 দশকের দিকে ছাত্র রাজনীতি করতাম, আমরা যে শব্দগুলা বেশিরভাগই শুনতাম,
যে বাকশাল, মার্ক্সবাদ, লেনিনবাদ এবং সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী একটা বড় ধরনের সেন্টিমেন্ট ছিল বাংলাদেশে কিন্তু ওই সময় ৮০ বা ৯০ দশকের ছাত্র রাজনীতির সময়। বিশেষ করে রাশিয়ার যে পতন হয় 90-তে, তারপরে মূলত কমিউনিস্ট বা বাম ধারার রাজনীতি কিন্তু ডাউন হয়ে যায়। বাংলাদেশের রাজনীতি একটা বড় অবস্থানে ছিল কিন্তু কমিউনিস্ট পার্টি, এমনকি স্বাধীনতা আন্দোলনেও আওয়ামী লীগের পরেই বড় ভূমিকা পালন করেছে পাশানি ন্যাপ এবং কমিউনিস্ট পার্টি। আমি বলি আপনাকে কেন এই কথাটা নিয়ে আসলাম। এবং কালচারাল যে সংগঠনগুলো ছিল এক সময়, বাংলাদেশে বিএনপি পন্থী কালচারাল জাতীয়তাবাদী সামাজিক সংস্থায় আমরা দেখতাম ওই যে হেলাল খান সাহেবের নাম শুনছেন, নায়ক হেলাল সাহেব, উনি আর ছিল ওয়াসিমুল বাড়ি রাজীব। আমি নামগুলো বলি, ওয়াসিমুল বাড়ি রাজীব ভাই আর এই হেলাল ভাই, এই দুইজনকেই শুনতাম। আর হাতে গোনা দুই একজন শিল্পী ছিল, শাহনাজ রহমতুল্লাহ, তারপরে আরো দুই একজন। এবং এই সাংস্কৃতিক অঙ্গনে বিএনপির অবস্থানটা ছিল একেবারেই দুর্বল ওই সময়টাতে, আমি বলছি। খেয়াল করুন আপনি, জামাতের ছিলই না। এইটার থেকে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হয়েছে। এখন কিন্তু জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা হয়েছে এবং হাজার হাজার শিল্পী আছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ বা বিএনপি মোড়া, নায়ক আছেন, নায়িকা আছেন, অভিনেতা অভিনেত্রী, নাট্যকার, অভিনেতা, এগুলো আছেন। আস্তে আস্তে সেগুলো হচ্ছে। আমি বলছি না এখনো আপনি যদি বলেন যে সাংস্কৃতিক সংগঠনগুলা বাম ধারার রাজনীতিতে যারা সম্পৃক্ত তারা শক্তিশালী, আমি বলছি। ভাই, সাংস্কৃতিক সংগঠন এক জিনিস, আমি একটু অ্যাড করি, আর কালচারাল সেন্টারের কথা বলছি আমরা। কালচারাল সেন্টার আছে বোধহয়, কালচারাল সেন্টার দাবি করতে পারি। এক হলো বাংলাদেশ জাতীয়তাবাদী কালচারাল সেন্টার, একটা হলো বেগম জিয়া, বেগম খালেদা জিয়া, আর একটা হলো জিয়াউর রহমান। এই তিনটার কোনো আপনি যদি দেখেন একটা সিঙ্গেল প্রিন্টও আপনি দেখাইতে পারবেন না। কেন নাই? এগুলো তো থাকা জরুরি ছিল। অ্যাক্টিভিটিটা কমার, বিশেষ করে আমি তাহলে আরেকটা উদাহরণ দিই। আমি তাহলে আপনাকে আমি শুনেন আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। ছাত্রদল মূলত ডাকসুতে 1990 সালে আমান খোকনের বিজয়ের পরেই সারা বিশ্ববিদ্যালয়ে একের পর এক জয়লাভ করে। দ্বিতীয় যে নির্বাচন হয়েছিল আমার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাকসু নির্বাচন, আমি সেখানে জিএস ছিলাম। এখন এরপরে আস্তে আস্তে, হ্যাঁ দাঁড়ান আমি শেষ করি। ছাত্রদলের যে ছেলেগুলা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসছে, তারা মনে করেন আপনার প্রশাসনে বলুন আর সাংস্কৃতিক অঙ্গনে বলুন, তাদের যে বয়সের যে সীমাবদ্ধতা, যেমন মনে করুন আমি যদি বাংলাদেশে চাকরি করতাম এখন পর্যন্ত, আমি খুব বেশি হলে হয়তো আমাকে ডিসি পর্যন্ত হতে পারতাম আমি, এরপরে আমাকে থামিয়ে দিত, এর উপরে আর যেতে দিত না। আপনি খেয়াল করুন, কারণ তখন এরপরেই কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসছে, যার ফলে আপনার প্রশাসনেও আপনার বিএনপি বা জাতীয়তাবাদী মানে অরিজিনাল বিএনপি বুঝাতে যাচ্ছি, একটা তো হচ্ছে বাসানি নেপ থেকে আসছে, কমিউনিস্ট পার্টি থেকে আসছে, আওয়ামী লীগ থেকে আসছে, অরিজিনাল ছাত্রদল করা মানুষ যাদের রক্তে রক্তে ব্লাড সেলে বিএনপির গন্ধ। আমি এই কথাটা বলি, আমার নির্বাচনী প্রচার অভিযানে আমি গিয়ে বলছিলাম যে আমার ডিএনএ তে বিএনপির গন্ধ, আমার ব্লাড সেলে বিএনপির গন্ধ, আমাকে এত সহজে আমি ভাঙবো তবু মুখ ছড়াবো না। আপনি খেয়াল করুন কথাটা। তো ঠিক ওই রকম মানুষগুলা সৃষ্টি হতে হলে বিএনপির যে বয়সটা 78 সালে জন্মই হয়েছে, ওই রকম সিনিয়র লেভেলে এখনো মানুষ যায়নি। হবে, আমি সরি আমি অনেক কথায় চলে গেলাম। আপনার শেষ যে প্রশ্নটা ছিল, উনি বলছেন যে মাহমুদুর রহমানকে এবং প্রথম আলোর যে ব্যাপারটা, দেখুন মাহমুদুর রহমান যদি ভালো কাজ করে এবং প্রথম আলোর মতিউর রহমান সাহেব এবং জনাব আপনার মাহফুজ আনাম সাহেব যদি অপরাধ করেন বা তারা যদি ফেসিবাদকে প্রমোট করেন, আপনি যদি হাদির প্রতি যথাযথ সম্মান জানাতে হয়, হাদি কি বলেছিল, আপনি আরো 10টা প্রথম আলো সৃষ্টি করুন, সৃষ্টি করে প্রথম আলোর মতিউর রহমান সাহেবের যে অপকলাম গুলো আছে, মাহফুজ আনাম সাহেবের যে ভুল আপনি বলছেন, সেইটাকে আপনি আপনার ভাষা দিয়ে জনগণকে আকৃষ্ট করুন। তাহলে জনগণ যখন আপনার দিকে আকৃষ্ট হবে, তখন তো অটোমেটিক্যালি প্রথম আলো এবং ডেইলি স্টার মার্কেটে কম বিক্রি হবে। তাহলে আপনি গণতান্ত্রিক ভাষায়, গণতান্ত্রিক উপায়ে আপনার এটাকে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আপনি পদক্ষেপ না নিয়ে আপনি কি নিচ্ছেন, আপনি অস্ত্রের ভাষা গ্রহণ করছেন, আপনি পুড়িয়ে দিচ্ছেন, জ্বালিয়ে দিচ্ছেন। এটা হাদির প্রতি সম্মান নয়। কাজেই যদি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে নিই এটা বলে, আমরা অনুরোধ করব যদি নির্বাচনটা না হয় এবং তারেক রহমানের এই দেশে যাওয়া উপলক্ষে যদি কোনো পক্ষ কোনো ধরনের দুরভিসন্ধি নিয়ে এই কাজগুলা করেন,
তারেক রহমানের নিরাপত্তা এবং তারেক রহমানের মাধ্যমে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার সাথে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব জড়িত। কাজেই তারেক রহমানকে গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করতে দিতে হবে। তার আগমনকে উপলক্ষ করে কেউ যদি কোনো দুরভিসন্ধির পথে হাঁটেন, আমি মনে করি আপনি বাংলাদেশেরই ক্ষতি করছেন, বাংলাদেশকেই আপনি একটা অতল গহ্বরের দিকে ধাবিত করছেন। কাজে অনুরোধ করব, শান্তি শৃঙ্খলা রক্ষা করুন এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জনগণের কাছে যান। জনগণের ভোটে যদি আপনি নির্বাচিত হয়ে আসতে পারেন, তবেই আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবেন। ধন্যবাদ।